হ্যালো বন্ধুরা, এক গ্রামে করিম নামে এক প্রবীণ বৃদ্ধ বাস করত। তার বয়স ৬৫ বছর হয়েছিল। অনেক বছর আগে তার স্ত্রী মারা যাওয়ার পর থেকে তিনি একাকী জীবনযাপন করছিলেন। তার একমাত্র ছেলে রাকিব বিয়ের পরে কাজের সন্ধানে সৌদি আরবে চলে যায়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই রাকিব তার স্ত্রী আয়েশাকে শ্বশুরের জিম্মায় রেখে একাই বিদেশে পাড়ি দেয়। ফলে বাড়িতে থেকে গেলেন শুধু করিম এবং তার পুত্রবধূ আয়েশা। রাকিব বছরে মাত্র একবার দেশে ফিরত, আর বাকি দিনগুলোতে শ্বশুর ও বৌমা বড় উঠোনের বাড়িতে নীরবে একাকিত্ব ভাগ করে নিয়ে জীবনযাপন করতেন। একদিন সকালে আয়েশা তার শ্বশুরের জন্য ডাইনিং টেবিলে চা রাখেন। করিম চায়ের কাপ হাতে নিয়ে তাকে পাশে বসতে ইশারা করেন। কিছুক্ষণ পর গভীর ভঙ্গিতে বললেন, মা, আমি একা থাকতে থাকতে খুবই ক্লান্ত হয়ে গিয়েছি, আর এই একাকিত্ব সহ্য হয় না। ভাবছি আবার বিয়ে করি। আমি আর কতদিন এভাবে একা বাঁচব? আয়েশা এক মুহূর্তের জন্য অবাক হয়ে যায় এবং হেসে বলে, এই বয়সে কে আবার আপনার সাথে বিয়ে করবে? আর আপনি এত দুশ্চিন্তা কেন করছেন? আপনি তো একা নন, আমি তো আছি আপনার সাথে, তাহলে দুশ্চিন্তার কি আছে? করিম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তুমি ঘরে আছো ঠিকই, কিন্তু মনের খুশি করার মতো কেউ নেই। এই একাকিত্ব যেন আমাকে খেয়ে ফেলতে আসে। আয়েশা হালকা হাসি দিয়ে উত্তর দেয়, শ্বশুরাব্বা, আমার থাকতে আপনি কেন এমন কথা ভাবছেন? আমি তো বুঝি একা থাকার কষ্ট কেমন হয়। রাকিব দুবাই গিয়েছিল, অনেক দিন হয়ে গিয়েছে। সে তো বছরে একবার আসে। আমিও প্রায়ই নিজেকে একা একা ফাঁকা মনে করি। এই কথা বলে সে চোখ নিচু করে নেয়, আর পরিবেশ এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ে। তারপর তারা দুজনেই আস্তে আস্তে ডাইনিং রুমে চলে যায়। সেখান থেকে আলাপচারিতা আরও গভীর হতে থাকে। ঘরে বসা অবস্থায় করিম গভীর নিঃশ্বাস ফেলে বলল, বেটি আয়েশা, আমি আর আগের মতো যুবক নেই। যখন তোমার শাশুড়ি বেঁচে ছিলেন, তখন আমরা দুজন একে অপরকে খুশি রাখতাম, একে অপরের ভরসা ছিলাম, কিন্তু এখন সেই দিনগুলো শুধু স্মৃতি হয়ে গেছে। এই কথা শুনে আয়েশা কোমল স্বরে বললেন, শ্বশুরাব্বা, আপনি এমন কেন বলছেন? আপনি এখনো অনেকটাই যুবক, মানুষের মতোই লাগেন। আপনার মুখ আর সাহস আজও শক্তিশালী। এভাবেই চলতে থাক। বেশ কয়েকটা দিন শ্বশুর করিম তার বৌমা আয়েশার প্রতি খেয়াল রাখত, আর আয়েশাও তার শ্বশুরকে আপনজনের মতোই যত্ন করত। দুজনেই এই নীরব সঙ্গ যেন ধীরে ধীরে এক অদ্ভুত ভরসায় পরিণত হয়েছিল। কিন্তু একদিন হঠাৎ করিম ভোরবেলা ঘুম থেকে উঠে দেখলেন আয়েশা বারান্দায় বসে কাঁদছে। সে বিস্মিত হয়ে কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, মা, এই ভোরে তুমি কাঁদছো কেন? আয়েশা চোখ মুছে আস্তে করে বললেন, শ্বশুরাব্বা, একাকিত্ব বড়ই কঠিন। আপনার মতো আমিও ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছি। রকিব অনেক দিন ধরে দেশে নেই, জানি না আর কবে ফিরবে। করিম নিঃশব্দে তার কথাগুলো শুনতে থাকলেন, আর বুকের ভেতরে এক অদ্ভুত টান অনুভব হলো। একাকিত্ব, বয়সের ভারে ক্লান্ত নিঃসঙ্গতা, অন্যদিকে বৌমার নিঃসঙ্গ কষ্ট। এই দুজন মানুষকে যেন এক সুতোর বন্ধনে বেঁধে ফেলল। একদিন হঠাৎ তিম এসে দাঁড়ালো এবং বলল, অনেকক্ষণ অপেক্ষা করুন বাবা, আমি আপনার জন্য কিছু বিশেষ নিয়ে আসছি। সে রান্নাঘরে গিয়ে টাটকা ডালিম আর কমলার রস বের করলো, ব্লেন্ডার করে একদম ঠান্ডা ফলের জুস তৈরি করলো, গ্লাসে ঢেলে ওপরে কয়েক টুকরো বরফ দিল। কিছুক্ষণ পর আয়েশা ঘরে ফিরল, তার হাতে উজ্জ্বল লাল কমলা রঙের জুস ভরা গ্লাস। করিম অবাক হয়ে তাকিয়ে বলল, আরে এটা কি এনেছো? এটা খেলে কি আমি আবার আগের মতো শক্তি ফিরে পাবো? আয়েশা হেসে উত্তর দিল, হ্যাঁ বাবা, এতে আমি বিশেষ ডেজার্ট মিশিয়েছি। এই জুস শরীরকে চাঙ্গা করবে, মনকেও তরতাজা করে দিবে। করিম কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, এতে কি কি আছে? কোনো জাদু বা রঙিন কিছু আছে নাকি? আয়েশা নরম স্বরে উত্তর দিল, আগে পান করুন, তারপর নিজেই বুঝবেন। করিম দেরি না করে গ্লাস তুলে এক চুমুকে পান করে ফেললো। ঠান্ডা রসে তার শরীর ঠান্ডায় এক প্রশান্তি ছড়িয়ে পড়লো। এমন সময় হঠাৎ আয়েশার ফোন বেজে উঠল। ফোনটা ছিল তার স্বামী রাকিবের। আয়েশার হাতে তখন মোবাইল কাঁপছে। ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে রাকিব। সে একটু কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরলো। ওপাশ থেকে রাকিব ক্লান্ত ও পরিচিত কণ্ঠ ভেসে এলো, আয়েশা, তুমি কেমন আছো? আয়েশার চোখ জলে ভরে গেল। ভালো আছি, তবে তোমাকে ছাড়া সবকিছুই ফাঁকা লাগে। রাকিব কিছুক্ষণ চুপ করলো, হঠাৎ গভীর কণ্ঠে বলল, আমি তোমাকে একটা বড় খবর দিতে ফোন করেছি। শোনো, আমার পাসপোর্ট নষ্ট হয়ে গিয়েছে, অনেক চেষ্টা করেও ঠিক করতে পারছি না।
তাই অন্তত 5 বছর আমি দেশে ফিরতে পারবো না। এই কথা শুনে আয়েশার বুক কেঁপে উঠল। সে কাঁপা গলায় উত্তর দিল, কি 5 বছর? তুমি তো বছরে একবার আসতে, সেটাই অনেক কষ্ট ছিল। এখন 5 বছর আমি একা কিভাবে কাটাবো? রকিব দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি এটা তোমার জন্য অনেক কঠিন, কিন্তু আমার কিছু করার নেই। তুমি শক্ত থেকো আর আব্বার খেয়াল রেখো। তোমাকে অনুরোধ করছি, তোমাকে অপেক্ষা করতে হবে 5 বছর। তুমি কি পারবে আয়েশা? নিঃশব্দে কান্নার চাপার চেষ্টা করলো আর গলা আটকে গেল। আমি তো প্রতিদিনই তোমার অপেক্ষা করি রাকিব, কিন্তু এতদিন জানি না পারবো কিনা। ওপাশ থেকে রাকিব একটু নরম স্বরে বলল, যদি তুমি আমাকে ভালোবাসো তবে অবশ্যই অপেক্ষা করতে পারবে, সময় যতই দীর্ঘ হোক। আমি শুধু তোমার জন্যই বাঁচবো। কথাগুলো শুনে আয়েশা চুপ করে গেল, চোখে পানি গড়িয়ে পড়ছিল গাল বেয়ে। ঠিক তখন করিম পাশ থেকে ডাক দিল, মা, কে ফোন করেছে? আয়েশা ফোন কেটে দ্রুত চোখ মুছে উত্তর দিল, কেউ না বাবা, পরিচিত এক আত্মীয়। কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে পড়েছিল। মনের ভিতরে এক ভয় তাকে গ্রাস করছিল। 5 বছরের এই দীর্ঘ প্রতীক্ষা সে কি একা সহ্য করতে পারবে? সেই দিন থেকে আয়েশার আচরণ বদলে গেল। সে আগের মতো প্রাণবন্ত ছিল না। চোখের কর্নারে সবসময় অশ্রুর ছাপ লুকানো থাকতো। করিম লক্ষ্য করলো তার বৌমা দিন দিন চুপচাপ হয়ে যাচ্ছে। একদিন রাতে সে বলল, মা, আমি দেখেছি তুমি কয়দিন ধরে কেমন অস্থির হয়ে পড়েছো। কি হয়েছে আমাকে বলো। আয়েশা অনেকক্ষণ নীরব থেকে আস্তে করে বলল, বাবা, রাকিব ফোন করেছিল। সে 5 বছরের আগে দেশে ফিরতে পারবে না। আমাকে অপেক্ষা করতে হবে এত লম্বা সময়। করিম যেন অবাক হয়ে গেল। কি 5 বছর? এত দীর্ঘ অপেক্ষা? এই কষ্ট তুমি একা কিভাবে সহ্য করবে? আয়েশা নরম গলায় বলল, জানি না, আমি প্রতিদিন ভেঙে পড়ছি। করিম এক গভীর নিঃশ্বাস ছাড়লো। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে মনে মনে ভাবল, এই মেয়ে আমার বৌমা হলেও আজ ওর চোখের জলে আমি নিজেই একাকিত্বের প্রতিচ্ছবি দেখছি। এরপর দিনগুলো ধীরে ধীরে এগোতে লাগলো, কিন্তু প্রতিদিনই আয়েশার কাছে হয়ে উঠত বছরের মতো দীর্ঘ। শ্বশুর বৌমার এই একই ছাদের নিচে বসবাস এখন এক অদ্ভুত নিঃসঙ্গতার সঙ্গের কাহিনী হয়ে দাঁড়ালো। করিমও বুঝতে পারলো বয়সের ভারে সে একাকিত্ব আয়েশার ভেতরেও একই রকম শূন্যতা তৈরি হয়েছে। এখন প্রশ্ন, এই 5 বছরের প্রতীক্ষা তারা কিভাবে পার করবে? একসঙ্গে ভরসা হয়ে থাকবে নাকি জীবনের মোড় অন্যদিকে ঘুরবে? দিনগুলো একে একে গড়িয়ে যাচ্ছিল। রহিমের ফোনের আয়েশার মনে দুঃখ আর শূন্যতা যেন প্রতিদিনই আরো ভারী হয়ে উঠেছিল। সে আগের মতো প্রাণবন্ত নয়, বরং সারাক্ষণ নীরব আর চিন্তায় মগ্ন থাকতো। করিম সবকিছু লক্ষ্য করছিল। সে বুঝতে পারছিল আয়েশা শুধু তার ছেলেকেই নয়, শুধু পুরো সংসারটাই একা সামলাচ্ছে। সকালের নাস্তা, দুপুরের রান্না, সন্ধ্যার জলখাবার সবকিছুই তারও উপস্থিত ঘরটাকে জীবন্ত করে তুলেছিল। এক রাতে করিম বারান্দায় বসেছিল। আকাশে চাঁদ উঠেছে, চারপাশে নিস্তব্ধ। আয়েশা এসে ধীরে ধীরে তার পাশে বসে বলল, বাবা, আপনি একা একা বসে আছেন? করিম হালকা হাসলো, কিন্তু চোখে এক ধরনের শূন্যতার ঝিলিক। মা, আমি ভাবছি জীবন কতটা সময় আমি কাটালাম। এখন দেখি তুমিও আসলে আমার পাশে আছো। তোমার যত্ন না থাকলেও হয়তো অনেক আগেই আমি ভেঙে পড়তাম। আয়েশা চুপ করে শুনছিল। তার চোখে কান্নার জল জমে উঠল। সে আস্তে করেই বলল, আমি তো একই রকম নিঃসঙ্গতায় ভুগছি বাবা। রাকিবকে ছাড়া প্রতিটি দিন আমার কাছে বোঝা হয়ে যাচ্ছে। এই কথাগুলো করিমের মনে এক অদ্ভুত আলোড়ন তুলল। সে অনুভব করলো এই মেয়েটি তার ছেলের বউ নয়, বরং তার জীবনের একমাত্র সঙ্গী, একমাত্র ভরসা। অচেতনই তার মনে এক অদ্ভুত দুর্বলতা জন্ম নিল। করিম নিজেকে থামানোর চেষ্টা করছিল। সে জানতো এ ভাবনা সমাজের চোখে ভুল, কিন্তু একাকিত্বের বোঝা, রাতের নীরবতা আর আয়েশার সান্নিধ্য বারবার তাকে টেনে নিয়ে যাচ্ছিল এক অদ্ভুত অনুচারিতার আবেগের দিকে। দিন যতই এগোতে লাগলো, করিম বুঝতে লাগলো যে আয়েশার জন্য অপেক্ষা করে, তার হাসির জন্য তাকিয়ে থাকে, তার কথার ভেতরে শান্তি খুঁজে পায়। এ যেন শুধু তার শ্বশুর বা বৌমার সম্পর্ক নয়, তার ভেতরের এক বিভ্রান্ত ভালোবাসার অনুভূতি জন্ম নিতে শুরু করেছিল। কিন্তু করিম মুখে কিছুই বলতো না। সে শুধু ভেতরে ভেতরে লড়াই চালিয়ে যেত। একদিকে বয়স আর সামাজিক মর্যাদা, অন্যদিকে নিঃসঙ্গতা আর আবেগের টান। এই দ্বন্দ্ব তাকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছিল। অন্যদিকে আয়েশাও ধীরে ধীরে ভেঙে পড়ছিল। রাকিব চলে যাওয়ার পর থেকে সে একা এই বিশাল বাড়িতে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছিল। বন্ধু নেই, সঙ্গী নেই। প্রতিটি রাত তার কাছে অশেষ দীর্ঘ মনে হতো।
শুরুর দিকে সে ভেবেছিল সময় কেটে যাবে, কিন্তু সময় যেন আরো দীর্ঘ হয়ে যাচ্ছিল। সে দেখলো করিম সবসময় তার খোঁজ নিচ্ছিল, তার জন্য চা বানিয়ে দিচ্ছে, হাঁটতে নিয়ে যাচ্ছে, গল্প করছে। এই যত্ন, তার সঙ্গ ধীরে ধীরে আয়েশার মনেও এক ধরনের টান তৈরি করলো। আয়েশা নিজের ভেতরে অনুভব করলো যে শ্বশুরকে সে এতদিন শুধু সম্মানের চোখে দেখেছে, এমন তার উপস্থিতি একাকিত্ব ভোলানোর ভরসা হয়ে দাঁড়িয়েছে। করিমের হাসি, তার কথা বলার ভঙ্গি, তার নীরব বসে থাকা তাকে অদ্ভুতভাবে টানতে শুরু করলো। সে নিজের ভেতরে এই অনুভূতি লুকিয়ে রাখতে চাইতো, কারণ জানতো এটা সমাজের চোখে গ্রহণযোগ্য নয়। কিন্তু নিঃসঙ্গতার বোঝা এতই ভারী হয়ে উঠেছিল যে তার মন ধীরে ধীরে শ্বশুরের প্রতি আসক্ত হয়ে পড়েছিল। একদিন বিকেলে করিম বারান্দায় বসেছিল। আয়েশা এসে তার পাশে বসে নিঃশব্দে বলল, বাবা, আপনি না থাকলে আমি হয়তো এই কয়টা বছর টিকতে পারতাম না। আপনি আমার জন্য শুধু শ্বশুর নন, আর তার চাইতেও অনেক বেশি। করিম চমকে তার দিকে তাকালো। দুজনের চোখ কয়েক মুহূর্তের জন্য একা হয়ে গেল। সেই নীরব দৃষ্টি যেন তাদের ভেতরে গোপন সত্যটা উন্মোচন করে দিল। একাকিত্বের টানে তারা একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়েছিল। করিম ও আয়েশার মধ্যে এই নীরব বোঝাপড়া তাদের জীবনকে আরও জটিল করে তুলল। দুজনেই জানতেন তাদের এই অনুভূতি সমাজের নিয়মের বাইরে, তবুও একাকিত্বের ভার আর পারিবারিক সান্নিধ্য টান তাদের মনকে বারবার একে অপরের দিকে ঠেলে দিচ্ছিল। এক সন্ধ্যায় বাড়ির উঠোনে বসে তারা দুজন নীরবে আকাশের দিকে দেখছিল। হঠাৎ করিম বলে উঠল, মা, তুমি কি কখনো ভেবেছ জীবন আমাদেরকে কত অদ্ভুত পরীক্ষার মুখোমুখি করেছে? আমি কখনোই ভাবিনি এই বয়সে এসে আমার মন এমন দ্বিধায় পড়বে। আয়েশা চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, বাবা, আমি জানি আমরা কি অনুভব করছি, কিন্তু এই অনুভূতি কি আমাদের ভুল পথে নিয়ে যাচ্ছে? আমি রাকিবের জন্য অপেক্ষা করছি, কিন্তু আপনার সঙ্গ আমাকে বাঁচিয়ে রাখছে। আমি জানি না এটা ঠিক নাকি ভুল। করিম গভীর নিঃশ্বাস ফেলে বলল, তুমি ঠিক বলেছ, আমরাও এই সমাজের অংশ। আমাদের এই দুর্বলতা যদি কেউ জানে তাহলে সবাই আমাদেরকে দোষ দিবে। কিন্তু মা, ওনের কথা কি লুকোনো যায়? আমি শুধু এটুকুই জানি, তুমি আমার জীবনে আলো জ্বালাচ্ছ। এই কথোপকথনের পর তাদের মধ্যে এক অদ্ভুত নৈকট্য গড়ে উঠল। তারা একে অপরের সঙ্গে আরো বেশি সময় কাটাতে শুরু করলো। আয়েশা রান্নাঘরে নতুন নতুন খাবার তৈরি করত, আর করিম তাকে পুরনো দিনের গল্প শোনাতো। দুজনেই হাসি, গল্প আর যত্নের মাধ্যমে তারা একে অপরের একাকিত্ব ভাগ করে নিচ্ছিল। কিন্তু এই সুখের মাঝেও তাদের মনে এক ভয় কাজ করত। তারা জানতেন এই সম্পর্কের সীমানা টপকে গেলে তাদের জীবন আরো জটিল হয়ে যাবে। আয়েশা রাকিবের জন্য অপেক্ষা করছিল, আর করিম তার সামাজিক মর্যাদা বজায় রাখতে চেয়েছিলেন। তবুও তাদের মনে গভীরে একে অপরের প্রতি গড়ে ওঠা টান তাদের বারবার দ্বিধায় ফেলছিল। একদিন বিকেলে আয়েশা বারান্দায় বসে একটা পুরনো গান গুনগুন করছিল। করিম এসে তার পাশে দাঁড়ালেন। তিনি হঠাৎই বললেন, মা, তুমি যদি কখনোই মনে করো আমি তোমার জন্য বোঝা হয়ে যাচ্ছি, আমাকে বলবে। আমি চাই না তুমি আমার জন্য কষ্ট পাও। আয়েশা চোখ তুলে তাকালো, তারপর চোখে টলমল করে বলে উঠল, বাবা, আপনি আমার বোঝা নন, বরং আপনি আমার ভরসা। আপনি না থাকলে আমি এই 5টা বছর কিভাবে সহ্য করতাম? আমরা দুজনেই একে অপরের জন্যই বেঁচে আছি। করিমের বুকের ভেতরটা কেঁপে উঠল। তিনি আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। সেই মুহূর্তেই তারা দুজন বুঝতে পারলেন তাদের এই বন্ধন শুধু একাকিত্বের নয়, বরং একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভরসার। দিনগুলো এভাবেই এগিয়ে চলল। করিম আর আয়েশা একে অপরের সঙ্গে এক অদ্ভুত ভারসাম্য বজায় রাখলো। তারা জানতো সমাজের চোখে এই সম্পর্ক গ্রহণযোগ্য নয়, তবুও তারা একে অপরের পাশে থাকার সিদ্ধান্ত নিল। না শুধু শ্বশুর বৌমা হিসেবে, বরং দুটি নিঃসঙ্গ মানুষ হিসেবে যারা একে অপরের জীবনে আলো ছড়াচ্ছে। তারা রকিবের ফিরে আসার অপেক্ষায় ছিল, কিন্তু তারা আগেই একে অপরের জন্য বেঁচে থাকার পথ খুঁজে পেয়েছিল। 5 বছরের এই দীর্ঘ প্রতীক্ষা তাদের জন্য কঠিন হলেও তারা জানতো একসঙ্গে থাকলে এই পথ অনেকটা সহজ হয়ে যাবে। এক রাতে গভীর নিস্তব্ধতায় বাড়িটা আরো নীরব হয়ে গিয়েছিল। আয়েশা একা শুয়েছিল। হঠাৎ বাইরে একটা শব্দ, হয়তো গাছের ডাল ভাঙা বা কুকুরের ডাক। মনে ভয় ঢুকে গেল। রকিবের অনুপস্থিতিতে এই বিশাল বাড়িতে একা থাকা তাকে অস্থির করে তুলেছিল। আজ সেই ভয় আরো তীব্র হলো। তার হৃদস্পন্দন দ্রুত লাফাতে শুরু করলো। অন্ধকার যেন তাকে গ্রাস করতে আসছিল। আয়েশা সব সহ্য করতে পারলেন না।
সরাসরি শাড়ির আঁচল জড়িয়ে ধীরে ধীরে করিমের ঘরের দিকে গেলেন। দরজায় টোকা দিলেন। বাবা জেগে আছেন? তার কণ্ঠ কম্পন। করিম ঘুমাননি, পুরোনো দিনের কথা ভাবছিলেন। কি হয়েছে মা, এত রাতে? দরজা খুলে উদ্গ্রীব চোখে তাকালেন তিনি। আয়েশা চোখ নিচু করে বলল, আমি একা ঘুমাতে ভয় পাচ্ছি। আপনি কি আমার ঘরে থাকতে পারেন, শুধু আজ রাতের জন্য? করিম থমকে গেল। তার মনে দ্বন্দ্ব শুরু হলো। এই অনুরোধ সাধারণ নয়, তাদের সম্পর্ককে জটিল করতে পারে। কিন্তু আয়েশার চোখে ভয় দেখে তার বুক কেঁপে উঠল। ঠিক আছে মা, ভয় পেও না, আমি থাকবো। করিম আয়েশার ঘরে গেলেন। আয়েশা চেয়ারে টান দিয়ে বলল, এখানে বসুন, আমি ঘুমিয়ে পড়লে আপনি ফিরে যাবেন। কিন্তু করিম বুঝলেন তার ভয় কাটেনি। শুধু শুয়ে পড়ো, আমি এখানে আছি, কিছুই হবে না। আয়েশা শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছিল না। মাঝে মাঝে করিমের দিকে তাকাচ্ছিলেন, যেন তিনি তার নিরাপত্তা। করিম নীরবে বসে ভাবছিলেন, এই মেয়ে তার ছেলের স্ত্রী, কিন্তু এখন তার জন্য তিনিই ভরসা। এই বন্ধন কি শুধু শ্বশুর এবং বৌমার? রাত গভীর হলো। আয়েশা ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। তার নিঃশ্বাসে ঘর শান্ত হলো। করিম তাকিয়ে দেখলেন তার মুখে শান্তি। তিনি মনে মনে ভাবলেন, মা, তুমি আমার জন্য যতটা, আমিও তোমার জন্য ততটা। কিন্তু এই ভরসা কোথায় নিয়ে যাবে? সকালে করিম নিজের ঘরে ফিরলেন। সেই রাত তাদের সম্পর্কের নতুন স্তর যোগ করলো। তারা বুঝলো, নিঃসঙ্গতার পথে তারা কাছাকাছি এসে পৌঁছেছে এক গভীর বন্ধনে। তবে তারা সীমানা টানার চেষ্টা করছিল, জেনে এগুলো জীবন জটিল হবে। করিম আয়েশার নৈকট্যে গভীর হচ্ছিল। রাকিবের 5 বছর না ফেরার খবরে তাদের মনে শূন্যতা তৈরি হয়েছিল। তারা গল্প, যত্ন, শূন্যতা পূরণের চেষ্টা করছিল, কিন্তু তাদের অনুভূতি ভরসার সীমানা ছাড়িয়ে যাচ্ছিল। এক রাতে উঠোনে চাঁদের আলো দেখতে দেখতে আয়েশা বলল, বাবা, আমি আর পারছি না রাকিবের অপেক্ষায়। এই একাকিত্ব আমাকে ভেঙে ফেলছে। আপনিও কষ্টে আছেন, কেন আমরা এভাবে কষ্ট পাবো? করিম তাকালেন, চোখে তার বিষাদ। মা, আমরা একে অপরের পাশে আছি, কিন্তু সম্পর্কের সীমানা আছে। সমাজ, রাকিব, এগুলো সহ্য করা যায় না। আয়েশা বলল, আমরা কতদিন লড়াই করব? আমি রাকিবকে ভালোবাসি, কিন্তু সে তো আমাকে একা রেখেছে। আপনি আমার একমাত্র সঙ্গী, আপনার পাশে একাকিত্ব আমাকে গ্রাস করে না। করিম করিমের বুক কেঁপে উঠল। তিনি জানতেন আয়েশার কথাই সত্য আছে, কিন্তু এই পথ সমাজে অগ্রহণযোগ্য। আয়েশা বলল, আমরা বিয়ে করতে পারি, এটাই আমাদের চাহিদা পূরণ করবে, একাকিত্ব দূর করবে। রাকিব ফিরলে আমরা বুঝাতে পারবো। করিম পাথরের মতো হয়ে গেল। আয়েশার মনে ঝড়। আয়েশার টান, সমাজের নিয়ম, ছেলের প্রতি দায়বদ্ধতা, এটা কিভাবে সম্ভব? আমি তোমার শ্বশুর, তুমি আমার ছেলের বউ, সমাজ ক্ষমা করবে না, রাকিব মেনে নেবে না। আয়েশা বলল, জানি সহজ নাই, কিন্তু আমরা কতদিন এভাবে কষ্টে থাকবো? এই বিয়ে করলে আমাদের জীবন নতুনভাবেই শুরু হবে। আমরা রাকিবের জন্য অপেক্ষা করব। করিম চুপ করে ভাবলেন। আয়েশার অসহায়তা দেখে, ঠিক আছে, তুমি যদি মনে করো এটাই সঠিক, আমি পাশে থাকবো, কিন্তু গোপন রাখতে হবে। আয়েশা মাথা নেড়ে বলল, আমরা একে অপরের জন্য বাঁচবো। তারা গোপনে বিয়ে করলো এবং তাদের চাহিদা পূরণ করলো, কিন্তু সমাজ আর রাকিবের ভয় তাদের তাড়া করতো। একদিন করিম বাজারে শুনলেন রাকিব ফিরছে, পাসপোর্ট ঠিক হয়েছে। তিনি ফ্যাকাশে হয়ে বাড়িতে ফিরলেন। আয়েশাকে বললেন, রাকিব আজ বাড়িতে ফিরছে। আয়েশা কাঁপা গলায় বলল, সে জানতে পারলে আমরা কিভাবে তাকে মুখ দেখাবো? করিম বলল, আমরা তো মুখোমুখি হতে পারবো না। আয়েশা বলল, আমাদের শহর ছেড়ে চলে যাওয়া উচিত, নতুন করে নতুন জীবন নতুন শহরে শুরু করব। করিম রাজি হলেন। রাতে তারা জিনিসপত্র নিয়ে বাসে উঠলো। বাসের জানালায় বসে আয়েশা বলল, আমরা কি ঠিক করছি? করিম তার হাত ধরে বলল, আমরা বেঁচে থাকার জন্য করছি, কিন্তু একদিন রাকিবের মুখোমুখি হতেই হবে। এদিকে রাকিব দেশে ফিরলেন। বাস থেকে নেমে সে উৎসাহ নিয়ে বাড়ির দিকে পা বাড়ালেন, কিন্তু বাড়িতে পৌঁছে হৃদস্পন্দন থেমে গেল। ঘর নিস্তব্ধ। আয়েশা নেই, বাবা করিমও নেই। সে ঘরের এদিক ওদিক ছুটতে শুরু করলো, কিন্তু কেউ নেই। গ্রামে এক নতুন প্রতিবেশী তাকে বলল, রকিব, তুমি জানো না তোমার বউ আয়েশা, তোমার বাবা করিম একসঙ্গে শহর থেকে পালিয়ে গিয়েছে। শুনেছি তারা পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েছে। এই কথা শুনে রকিবের পা যেন মাটিতেই আটকে গেল। তার স্ত্রী, তার বাবা দুজনেই তাকে ছেড়ে গেল। সে সর্বহারা হয়ে বাড়ির উঠোনে বসে পড়ল, চোখে জল আর বুকে অসহ্য যন্ত্রণা নিয়ে। তার জীবনের সবচাইতে বড় ভরসার দুটি মানুষ তাকে এইভাবে বিশ্বাসঘাতকতা করবে, এটা সে কল্পনাও করতে পারেনি। রাকিব বাড়ির উঠোনে বসে রইল।
চোখের জল আর মনের অসহায়তা সে সংসার দূরদেশে থেকেও স্বপ্ন বুনেছিল, সেই সংসার পরকীয়ার ছায়ায় ধ্বংস হয়ে গেল। আয়েশা ও করিম পালিয়ে যাওয়ার খবর গ্রামে ছড়িয়ে পড়ল, আর রাকিবের জীবন যেন এক মুহূর্তেই শূন্য হয়ে গেল। এক সময় যে বাড়িতে হাসি আনন্দে ভরা ভরসার গল্প ছিল, সেখানে কেবলই এক নীরব শূন্যতা, নীরব এক বিশ্বাসঘাতকতার ক্ষত। রাকিবের হাসি খুশি সংসার, যেটা সে এত যত্নে গড়ে তুলতে চেয়েছিল, পরকীয়ার আঘাত চিরতরে ভেঙে পড়ল। করিম ও আয়েশার গল্প থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়: বিয়ে করে স্ত্রীকে দীর্ঘ সময়ের জন্য কারো জিম্মায় রেখে বিদেশ বা দূরদেশে যাওয়া উচিত নয়। রাকিব তার স্ত্রী আয়েশাকে শ্বশুরের কাছে রেখে সৌদি আরবে চলে গিয়েছিল, যা তাদের সংসারের দূরত্ব ও নিঃসঙ্গতার জন্ম দেয়। এই নিঃসঙ্গতা আয়েশা ও করিমের মধ্যেও অস্বাভাবিক সম্পর্ক তৈরি করে, যা শেষ পর্যন্ত সংসার ধ্বংসের কারণ হয়। স্ত্রীকে সঙ্গে রাখা বা তার মানসিক ও শারীরিক চাহিদার প্রতি যত্নশীল হওয়া একটি সুস্থ ও সুখী দাম্পত্য জীবনের জন্য অপরিহার্য। অবহেলা ও দূরত্ব শুধুমাত্র সম্পর্কের ক্ষতি নয়, পুরো সংসারের ভিত্তিকে নষ্ট করে দিতে পারে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।